ধন্যবাদ। আমি ডক্টর আবুল ফয়সাল মমিনুদ্দিন চৌধুরী, মেডিসিন কনসালটেন্ট। আজকে আপনাদের সাথে আমি কথা বলছি একটা খুব ভয়ঙ্কর একটা রোগ নিয়ে, সেটি হচ্ছে অস্টিওপোরোসিস। আসলে রোগটি অতটা ভয়ঙ্কর না, এটিকে বলা হয় একটা সাইলেন্ট ডিজিজ অথবা সাইলেন্ট কিলার। অস্টিওপোরোসিসে আসলে কখনোই এটাতে বোনসে আপনার ব্যথা হয় না, হাড্ডিতে ব্যথা হয় যতক্ষণ না আপনার ফ্র্যাকচার হচ্ছে। অস্টিওপোরোসিসের কারণে যখন বোন ভেঙে যায় তখন থেকে আমাদের ব্যথা শুরু হয়। সুতরাং ভাঙার আগ পর্যন্ত মানুষ বুঝতে পারে না যে আমার অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন, সারা পৃথিবীতে প্রতি বছর 8.9 মিলিয়ন পিপল অস্টিওপোরোসিসে আক্রান্ত হচ্ছে। এই যে অস্টিওপোরোসিস রোগটা কি? আসলে আমাদের শরীরে যখন বোন মিনারেল ডেনসিটি কমে যায়, ক্যালসিয়ামের ঘাটতি হয়, বোন স্ট্রেংথটা দুর্বল হয়ে যায়, তখনই আপনার এই রোগটা হয় অস্টিওপোরোসিস। এটা আসলে একটা সাইলেন্ট কিলার। প্রতি 3 সেকেন্ডে একজন মানুষের ফ্র্যাকচার হচ্ছে সারা পৃথিবীতে অস্টিওপোরোসিসের কারণে। প্রতি 3 জন নারীর একজন নারী 50 বছর উপরে ফ্র্যাকচারের কারণ হচ্ছে অস্টিওপোরোসিস। প্রতি 70 বছরের উপরে 5 জন পুরুষের একজন কারণ হচ্ছে অস্টিওপোরোসিসের ফ্র্যাকচার। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজিজ, যেটা সম্পর্কে আমরা খুবই কম জানি। এই যে বোনগুলো ঘাটতি হয়, মিনারেলের ঘাটতির কারণে, ক্যালসিয়ামের ঘাটতির কারণে বোনগুলো নরম ঝুরঝরা হয়ে যায় এবং অল্প ধাক্কা বা যখন আমাদের বয়স হয় তখন কোনো যদি লো ফল হয় অথবা কখনো পড়ে যায়, সাথে সাথে আমাদের কিছু জায়গা ভেঙে যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হিপ ফ্র্যাকচার, রিস্টের যদি ফ্র্যাকচার হয় অথবা মেরুদণ্ডের কোনো ফ্র্যাকচার হয়, তখন আমরা সন্দেহ করি যে এই রোগীর অস্টিওপোরোসিস আছে। এবং এটা আমরা বুঝতে পারি কিভাবে? একটা রোগীর ইতিহাস থাকে, এই রোগের সাথে কিছু ফ্যাক্টর জড়িত থাকে, কিছু আছে মডিফায়েবল, কিছু আছে নন মডিফায়েবল। যেমন হচ্ছে কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, বারবার তার হিপ ফ্র্যাকচারের কারণ হচ্ছে তার বাবা মায়ের, তাহলে তার হচ্ছে অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা আছে খুব বেশি। কিছু ডিজিজ আছে আমাদের যারা হচ্ছে লিন এন্ড থিন, যাদের খাওয়ার অভ্যেস বা প্রোটিন খাওয়ার অভ্যেস কম, তাদের ক্ষেত্রে যেমন অস্টিওপোরোসিসের ভূমিকা বেশি, এবং ওবেস পেশেন্টেরও অস্টিওপোরোসিস হতে পারে। বলা হয়ে থাকে যাদের বিএমআই 20-এর নিচে তাদের অস্টিওপোরোসিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া রয়েছে আপনার কিছু মেডিকেল কন্ডিশনে আমাদের এই রোগ হতে পারে, যেমন হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার, এন্ডোক্রাইন ডিসঅর্ডার, হরমোনের সমস্যা থাকলে, কিছু মেডিকেল কন্ডিশন রিউমাটয়েড আর্থ্রাইটিস, ক্রনিক কিডনি ডিজিজ, লিভারের অসুখ থাকলে ক্রনিক লিভার ডিজিজ, অথবা ক্যান্সার জাতীয় ওষুধ যদি থাকে, এগুলোর কারণে আমাদের অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। এছাড়াও রয়েছে কিছু ওষুধের কারণে, যেমন আমরা যত্রতত্রভাবে অনেক কারণে শ্বাসকষ্টের জন্য আমরা স্টেরয়েড নিতে থাকি। যদি 3 মাসের বেশি উল্লেখযোগ্য হারে স্টেরয়েড নেওয়া যায়, তাহলে অস্টিওপোরোসিস হতে পারে। এবং হরমোনের জন্য, যে থাইরয়েডের জন্য যদি ওভার ড্রাগ নেওয়া বেশি না হয়, থাইরক্সিন, ক্যান্সারের ড্রাগ আছে, কিছু আছে আপনার বিষণ্ণতার রোগ ওষুধ নিয়ে, সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, এগুলো আপনার অস্টিওপোরোসিস বাড়ায়। এবং গ্লুকোকর্টিকয়েড হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ। মডিফায়েবল কজের মধ্যে আছে যেগুলো হচ্ছে আমরা আসলে, যেমন স্মোকিং একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে অস্টিওপোরোসিস। আমরা চাইলে এই ধূমপানটা বন্ধ করে দিতে পারি। তারপর হচ্ছে অ্যালকোহল ইনটেক, এটাও হচ্ছে অস্টিওপোরোসিস একটা অন্যতম কারণ। বিদেশে দেখা গেছে যে অ্যালকোহল একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অস্টিওপোরোসিস। আমরা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে পারি, যাদের লো ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে, লো সোশ্যাল ইকোনমিক কন্ডিশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, তাদের অস্টিওপোরোসিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এখন আসেন কিভাবে বুঝবো একটা? আমরা যখন দেখবো একজন মানুষের হিপ ফ্র্যাকচার বা রিস্ট এমন জায়গা ভেঙে যাচ্ছে, তখন বলি যে আমরা অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এবং বোন মিনারেল ডেনসিটি করে দেখি, যখন এটা -2.5 এর নিচে নেমে যায়, তখন বলি যে আমরা অস্টিওপোরোসিস বা বোন মাসটা কমে গিয়েছে। এছাড়াও আরও বেশ কিছু পরীক্ষা আছে যেগুলো অস্টিওপোরোসিসের কারণ হিসেবে আমরা জানি। এইবার আসেন যে আসলে এটা থেকে প্রতিকার উপায় কি? আমরা যদি দেখি একজন সুস্থ মানুষের, একজন সুস্থ নারীর 50 বছরের উপরে দৈনিক 1000 মিলিগ্রামের ক্যালসিয়াম প্রয়োজন হয় এবং 600 থেকে 800 গ্রামের ভিটামিন ডি এর প্রয়োজন হয়। একজন সুস্থ শরীরের বয়স্ক মানুষের, পুরুষের 70 বছরের উপরে 1000 মিলিগ্রামের আপনার ক্যালসিয়াম প্রয়োজন হয়। আবার এটা প্রেগনেন্সি বা ল্যাকটেটিং মাদের ক্ষেত্রে 1200 থেকে 1300 মিলিগ্রামের ক্যালসিয়াম প্রয়োজন হয়। আবার ভিটামিন ডি হচ্ছে 800 গ্রাম, তো সেক্ষেত্রে 800 মিলিগ্রাম। সেক্ষেত্রে যদি আমরা দেখি পার ডে যে আমাদের এতগুলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, আমরা আসলে এগুলোর প্রতি আমরা
খেয়ালই করি না যে আমরা ক্যালসিয়াম নিচ্ছি না। এবং সাপ্লিমেন্ট নেওয়ার আগে আমরা যদি আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখি, যেমন দই, দুধ এবং ব্রেড, এগুলোতে ভালো ক্যালসিয়াম আছে। যেমন ছোট ছোট মাছ, মলা, ঢেলা, পুঁটি, এগুলোতে আছে, শাকে আছে, এবং বেশ কিছু ভিটামিন সমৃদ্ধ খাবারে আপনার ক্যালসিয়াম রয়েছে। আমরা যদি একটু আমিষ প্রোটিনগুলোর দিকে তাকাই, ওদের মাঝেও রয়েছে আপনার ক্যালসিয়াম। সুতরাং আমাদের খাদ্য অভ্যাসে যদি আমরা এই পরিবর্তন আনতে পারি, একটু যদি আমরা রোদে বসি এবং ভিটামিন ডি এর সংস্পর্শে থাকি, তাহলে আমরা মনে হয় অস্টিওপোরোসিস থেকে অনেকখানি পরিত্রাণ পাওয়া সম্ভব। আমরা যদি বলে থাকি 5টা মুদ্রা কথাই, যে এখান থেকে যদি আমরা পরিত্রাণ চাই, রেগুলার এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, স্মোকিং বন্ধ করে দিতে হবে, আপনার অ্যালকোহল বন্ধ করে দিতে হবে, তাহলে এরপর হচ্ছে রেগুলার ক্যালসিয়াম ইনটেক, এবং আছে আমাদের অস্টিওপোরোসিসের কারণগুলো দেখতে হবে এবং রিস্ক ফ্যাক্টর আছে কিনা। যে রিস্ক ফ্যাক্টরগুলো আমি বলেছি, যে ফ্যামিলি হিস্ট্রিতে আছে কিনা, অথবা আমার বিএমআই কেমন, আমার ডায়াবেটিস আছে কিনা, আমি কোনো ওষুধ খাচ্ছি যেটা আমাদের ক্যালসিয়াম ঘাটতি করতে পারে বা অস্টিওপোরোসিসকে বাড়াই দিতে পারে, সেদিকে যদি আমরা নজর দেই, তাহলে আমরা মনে করছি যে এই রোগ থেকে পরিত্রাণ সম্ভব। ধন্যবাদ সবাইকে।